21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, একজনের স্বীকারোক্তিতে দণ্ড দেয়া যায় না বলছে আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। জোটের রাজনীতিতে ইসলামপন্থীদের এক ব্যালট ভাবনা, ব্যর্থ হতে চায় না জামায়াত, সমমনাদের সঙ্গে আলোচনায় এনসিপি। রাজধানীর মালিবাগের সোহাগ পরিবহনে দুর্বৃত্তদের হামলা, পরিচালক সহ আহত অনেকে, স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল আজীবন বহিষ্কার। বিপুল পুলিশ সেনাবাহিনী নিয়ে কক্সবাজারের বাকখালীতে চতুর্থ দিনের উচ্ছেদ অভিযান, আগের দুদিন বাধা দেওয়ার ঘটনায় মামলা। পর্তুগালের লিসবনে ক্যাবল রেল দুর্ঘটনায় বিদেশি পর্যটক সহ নিহত 15, আহত বেশ কয়েকজন, প্রেসিডেন্টের শোক। সংস্কার কিংবা জুলাই সনদ ঘিরে রাজনীতির নতুন মেরুকরণ শেষ পর্যন্ত কি জোটে রূপ নেবে, নাকি বিএনপির বিপরীতে শুধু ইসলামপন্থীরাই জোটবদ্ধ হবে? এমন সব সমীকরণে জোটের রাজনীতিতে আগের মতো ব্যর্থ হতে চায় না ইসলামী আন্দোলন। জামায়াত বলছে রাজনৈতিক জোট কিংবা জোটবদ্ধ নির্বাচন দুটি প্রক্রিয়াই খোলা রাখছে তারা। এদিকে ইসলামপন্থী দলের নেতৃত্বে জোটে যেতে আগ্রহী নয় এবি পার্টি। আর এনসিপি বলছে এই মুহূর্তে নতুন সংবিধান নিয়ে কাছাকাছি মতের দলগুলোর সঙ্গে আলোচনা করছে দলটি। বিস্তারিত ওমর ফারুকের প্রতিবেদনে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে আলোচনায় ইসলামপন্থীদের রাজনৈতিক জোট। এ নিয়ে নানা বক্তব্য, মতামত উঠে আসছে বিভিন্ন সভা সমাবেশে। আলোচনায় ইসলামপন্থী দলগুলোর সব ভোট এক ব্যালটে আনার বিষয়টিও। যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে, আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লব হবে। ধর্মীয় মতভেদ ভুলে ভোটের মঞ্চে এক হতে চায় জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন। এছাড়াও জোটের আলোচনায় আছে বেশ কয়েকটি ইসলামিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় জনমনে নতুন রাজনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে, তাই আগের মতো জোটের রাজনীতিতে এবার ব্যর্থ হতে চান না তারা। বিএনপির পরে দেখেন ধারাবাহিকভাবে 2, 3, 4 সিরিয়ালে আছে ইসলামী সংগঠনগুলো। এখন ইসলামী সংগঠনগুলোর দিকে মানুষের প্রত্যাশা বেশি। এখন এককভাবে কোনো ইসলামী সংগঠন আসলে ক্ষমতায় যাওয়ার মতো অবস্থানে নেই, এটা আমরা সবাই বুঝি। এই জন্যে আমরা মানুষের এই যে প্রত্যাশাটা এটা রিয়ালাইজ করেই আমরা সকল ইসলামী সংগঠন আমরা চিন্তা করছি আগামী নির্বাচনে যাতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনটা করা যায়। তবে এই মুহূর্তে রাজনৈতিক জোটের বিষয় না ভাবলেও গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের বিষয় কাছাকাছি মতের দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে এটি রাজনৈতিক জোটে রূপান্তর হতে পারে বলে মনে করছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, সে সংকট সমাধানের জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। আমরা আমাদের এই দাবিগুলো নিয়ে অনেকগুলো দলের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নানাভাবে আলাপ আলোচনা করেছি। সেই গণপরিষদ নির্বাচন নতুন সংবিধানের দাবিতে যদি অন্যান্য দলগুলো আমাদের সাথে একমত হয়, তাহলে আমরা একসাথে আন্দোলন এবং আন্দোলন পরবর্তীতে সেটা জোটে রূপান্তর হইতে পারে। এদিকে ঐক্যমত্য কমিশনে প্রধান সংস্কার নিয়ে ঘোষিত জোট না হলেও অনেকটা মেরুকরণ হয়েছে বলে দাবি করেন জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, রাজনৈতিক জোট কিংবা জোটবদ্ধ নির্বাচন যেই প্রক্রিয়াই হোক, সে ব্যাপারে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রাখছে জামাত। সংস্কার কমিশনে যে আলোচনা হয়েছে সেই জায়গায়ও ঘোষিত জোট না হলে অনেকটা মেনুকরণ হয়েছে। সমমনা যারা আছি তারা সবাই মিলে আমরা একটা ইলেকশন সুষ্ঠু করার জন্য আগে ঐক্যবদ্ধ হব, তারপরে নির্বাচনী বিষয়গুলো আমরা আলাপ আলোচনা ভিত্তিতে নির্ধারণ করব। তবে ইসলামপন্থী দলের নেতৃত্বে জোটে যেতে অনাগ্রহী এবি পার্টি। দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান, এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে মধ্যপন্থী ও জুলাই আকাঙ্ক্ষা পোষণ করা দলের মধ্যে জোট হলে আগ্রহী তার দল। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, কারণ আমরা দেখেছি অতীতে কোনো নির্বাচনে
ধর্মীয় দলের নেতৃত্বে যদি কোনো জোট হয় তাদের ইলেকশনের রেজাল্ট খুব ভালো হয় না, বরং ধর্মীয় দলগুলো যদি অন্য মধ্যপন্থী দলের অধীনে জোটে যায় তাহলে তাদের রেজাল্ট ভালো হয়। ফলে ওইরকম কোনো জোট যদি হয় যে কোনো মধ্যপন্থী দলের নেতৃত্বে সেখানে ধর্মীয় দলগুলোও থাকলো, অন্যান্য দলও থাকলো, সেটাও একটা বিবেচনায় রাখা যেতে পারে। রাজনৈতিক জোটের বিষয়টি অস্পষ্ট থাকলেও জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন ও গণপরিষদ কিংবা পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সহাবস্থানে রয়েছে জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন। সেটা জোটে রূপান্তর হবে কিনা তা হয়তো নির্বাচনী তফসিল ঘোষণার পরেই বোঝা যাবে। ওমর ফারুক, এখন, ঢাকা। ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাস জুড়ে নির্বাচনী হাওয়া। প্রচার প্রচারণার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, প্রচার প্রচারণা কেমন দেখছেন, আর আজ কোনো প্যানেলের কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন। প্রচার প্রচারণা এই মুহূর্তে বলা চলে যে তুঙ্গে, কেননা আর মাত্র কয়েকদিন পর, মাত্র 4 দিন পরেই কিন্তু ডাকসু নির্বাচন, সেই বহুল কাঙ্ক্ষিত। অনেক আলোচনা, জল্পনা কল্পনা, আইন আদালতের বিষয় থেকে শুরু করে সব কিছু পেরিয়ে অবশেষে 9 সেপ্টেম্বরে আলোচিত এই ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির কিংবা স্বতন্ত্র অন্যান্য যে প্যানেলের প্রার্থীরা রয়েছেন, সবাই কিন্তু আসলে প্রচার প্রচারণায় নিজেদের যে ইশতেহার সেগুলো সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু একেবারে শেষ মুহূর্তের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা পার করছেন। আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় হলের সামনে কিংবা কলা ভবনের সামনে, মধুর ক্যান্টিনের সামনে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জায়গায় একাডেমিক যে বিল্ডিংগুলো রয়েছে, লাইব্রেরির সামনে, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে মোড়ে মোড়ে একদম দাঁড়িয়ে তারা তাদের যে হ্যান্ডবিল যেটা রয়েছে, পোস্টার কিংবা যে লিফলেট, সেটি কিন্তু বিতরণ করছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ইশতেহার তারা ঘোষণা করেছে। বিভিন্ন দফা, নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট সমাধান থেকে শুরু করে ছিনতাই মাদক মুক্ত ক্যাম্পাস কিংবা গণরুম, গেস্টরুমের যে কালচার, এই সব মুক্ত করার যে প্রত্যাশা বা প্রতিশ্রুতি, সেগুলো কিন্তু তারা দিচ্ছেন আমরা দেখছি। এবং সাধারণ শিক্ষার্থীরাও তাদের কাছ থেকে যে লিফলেট সেগুলো নিচ্ছেন, তাদের যে প্রতিশ্রুতি সেগুলো শুনছেন। এবং মোটা দাগে বলা চলে যে 9 তারিখ তারা কিন্তু যে ভোটাধিকার প্রয়োগ করবেন, সেখানে তারা তাদের পছন্দের প্রার্থী যারা রয়েছে, পছন্দের যে প্যানেল রয়েছে, সেই প্যানেলকে বাছাই করে নেবেন। এবং ক্যাম্পাসের এবং এই যে ভোটের যে বুথ সংখ্যা, সেই বুথ সংখ্যাও বাড়ানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ক্যাম্পাস যেদিন ভোট, সেই দিন কিন্তু ক্যাম্পাস বন্ধ থাকবে এবং ক্লাস, পরীক্ষা সবকিছু বন্ধ থাকবে সেদিন। যদিও 4 দিনের ছুটির কথা বলা হয়েছিল, সেই 4 দিনের ছুটি থাকছে না, তবে একদিন ছুটি থাকছে। এবং সেই 9 তারিখের ভোটকে কেন্দ্র করে আমরা ক্যাম্পাসে কিন্তু বেশ সরব অবস্থা দেখছি। শিক্ষার্থীদের মধ্যেও একটা সরব অবস্থা, যারা প্রার্থী হচ্ছেন তাদের মধ্যেও একটা সরব অবস্থা। কে শেষ পর্যন্ত জয়লাভ করবে, কারা ভোটে নির্বাচিত হবে, কারা ডাকসুতে বসবে, শিক্ষার্থীদের যে স্বার্থ সংশ্লিষ্ট অধিকারের বিষয়গুলো রয়েছে, সমস্যা সমাধানের বিষয়গুলো রয়েছে, কারা সমাধান করবে, সেটি আসলে 9 তারিখেই বোঝা যাবে। এখন পর্যন্ত আসলে আরও যে কয়েকদিন বাকি আছে, সেই কয়েকদিন তাদের এই প্রচার প্রচারণা চলবে। এবং আজকে প্রতিরোধ পর্ষদ যে রয়েছে, তাদের একটি যে প্যানেল, সেই প্যানেলেরও কিন্তু ইশতেহার ঘোষণার কথা রয়েছে, সেটি 12:30 থেকে 1টার মধ্যে হওয়ার কথা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা ডাকসু নির্বাচনের সবশেষ প্রচারণার খবর। ডাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সাজিদ আরাফাত। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেওয়া শুরু হয়েছে আজ। প্রার্থীরা ডোপ টেস্টের প্রতিবেদন সহ ফর্ম জমা দেবেন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, ফর্ম জমা দেওয়া কতদিন চলবে, আর ডাকসু নির্বাচনের সবশেষ বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। সকাল থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের যে আপডেট তথ্য সেটি জানাচ্ছিলাম। এবং এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে ঠিক এই জায়গাটিতেই শিক্ষার্থীরা যারা প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন, তারা কিন্তু তাদের মনোনয়ন ফর্ম আজকে দাখিল করছেন। এবং সকাল থেকে আমরা এখন পর্যন্ত দেখেছি যে 5 জন শিক্ষার্থী যারা বিভিন্ন পদে, একজন ভিপি পদ প্রার্থী সহ অন্যান্য কার্যনির্বাহী
পদে কিন্তু তারা আজকে মনোনয়ন ফর্ম দাখিল করেছেন এবং শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। মূলত দীর্ঘদিনে তাদের যে দাবি এবং চাওয়ার ছিল রাকসু নির্বাচন, তারই প্রতিফলন কিন্তু আজকে ঘটছে এবং কিছুক্ষণ পরপরই শিক্ষার্থীরা তাদের বন্ধু বান্ধবীদের নিয়ে কিন্তু এখানে মনোনয়ন ফর্ম জমা দানের জন্য আসছেন এবং গতকাল তথ্য মতে নির্বাচন কমিশনের যে তথ্য আমাদেরকে দিয়েছেন সেখানে 479 জন এ পর্যন্ত রাকসুর জন্য মনোনয়ন ফর্ম উত্তোলন করেছে বিভিন্ন পদের বিপরীতে। সেখানে সিনেটের জন্য 84 জন এবং রাকসুর জন্য 395 সহ প্যানেলের 214 জন সহ আরও একাধিক পদে কিন্তু অনেকেই প্রার্থী হিসেবে তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। পাশাপাশি ডোপ টেস্টের যে ফলাফল সেটি কিন্তু দেওয়া হয়েছে। সেই ডোপ টেস্টের ফলাফলের যে কাগজ সেটি সহ তাদের প্রার্থিতার জন্য যে মনোনয়ন ফর্ম পূরণ করেছে সেটি সহ তারা কিন্তু আজকে এখানে রিটার্নিং কর্মকর্তাদের কাছে সেটি জমা দিচ্ছেন এবং এই জমাদারের পরবর্তীতে এখানে যাচাই বাছাই করার পরে সিদ্ধান্ত হবে যে চূড়ান্তভাবে কারা প্রার্থী হিসেবে রাকসুতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে এখানে অবস্থান সেটি কিন্তু খুব বেশি মনে হচ্ছে না, কারণ যতগুলো পদের বিপরীতে মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে এখন পর্যন্ত সে পরিমাণ শিক্ষার্থী কিন্তু এখানে উপস্থিতি দেখা যাচ্ছে না। তবে সময় বাড়লে হয়তো বা তাদের উপস্থিতি এখানে বৃদ্ধি পাবে। রাকসু নির্বাচনের জন্য যে মনোনয়ন ফর্ম দাখিলের যে সময়সীমা সেটি আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সেই সময় পর্যন্ত কিন্তু মনোনয়ন ফর্ম জমা চলবে বলেও আমরা জানতে পেরেছি। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের সবশেষ তথ্য আমার কাছে। রাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন মারুফ হাসান। এদিকে জাকসু নির্বাচনের প্রচারের 7ম দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। নিয়মিত সেশন জট নিরসন ও শিক্ষার্থীদের কল্যাণে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রচারণার সবশেষ জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সিফাত, প্রচারণায় কি বলছেন প্রার্থীরা? ডোপ টেস্ট কি শুরু হচ্ছে কিনা জানাবেন। আমরা একেবারে সকাল থেকে দেখছি যেটি সেক্ষেত্রে ক্লাসের ফাঁকে ক্লাসে যাওয়ার সময় কিংবা ক্লাস থেকে বের হয়েও সহপাঠীদের সাথে যে প্রচারণা সেটি কিন্তু রয়েছে। তবে এই মুহূর্তে আমি যেহেতু একেবারে জাকসুর যে নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে সেখানে অবস্থান করছি। কিছুক্ষণ আগে আমি প্রধান নির্বাচন কমিশনার ডক্টর অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানের সাথে কথা বলেছি। তিনি বেশ কিছু বিষয় খোলাসা এখন টিভির সাথে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন কিছুক্ষণ পরে তাদের একটি বৈঠক রয়েছে, সেখানে আরো কিছু সিদ্ধান্ত হবে। তবে যেটি বলে রাখতে চাই যে জাকসুর যারা প্রার্থী রয়েছে 179 জন তাদের জন্য ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে তাদের যে প্রশাসন রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের যত ধরনের সহযোগিতা ডোপ টেস্টের জন্য সেগুলো চাওয়া হয়েছে। প্রশাসন যখনই জানাবে যে যেহেতু এখানে নিজস্ব একটি মেডিকেল সেন্টার রয়েছে সেখানেই যারা প্রার্থী রয়েছে তাদের ডোপ টেস্ট করা হবে। যদিও শুরুর দিকে বলা হয়েছে যাদের বিষয়ে অভিযোগ রয়েছে তাদের ডোপ টেস্ট করাবে, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যেটি খবর সেটি হচ্ছে সবাইকে আসলে ডোপ টেস্টের আওতায় নিয়ে আসবে যারা প্রার্থী রয়েছে তাদেরকে, এবং প্রশাসন বলার পরে 24 ঘন্টা আগে হয়তো নোটিশ দেয়া হবে। আমরা এখানে বেশ কিছু সমস্যা দেখেছি এই নির্বাচন আয়োজনের আগে তৈরি হয়েছে। যেহেতু 33 বছর পর নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার যেটি মনে করছে যে এগুলো আসলে যে এত বছর নির্বাচন না হওয়ার কারণে স্বাভাবিকভাবে তৈরি হয়েছে। তবে তারা বলছে যে এটা নির্বাচনের আগেই অর্থাৎ 11 তারিখে নির্বাচনের আগে সেটি সমাধান সম্ভব। 3টি হল নতুন, সেই হলের যারা শিক্ষার্থীরা থাকছেন তাদের অনেকেরই আসলে ভোটার তালিকায় নাম এসেছে অন্য হলে। তারা যেটি বলছেন যে এতে করে যে সে সহপাঠীরা বলছেন যে তারা তাদের বন্ধুদেরকে যে দীর্ঘদিনের সহপাঠী যারা আছে তাদেরকে ভোট দিতে পারবে না, অন্য হলের দিতে হবে। তো সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের আমরা এখানে 2-1জনকে দেখেছি যে তারা লেটার দিয়েছে, আবেদন করার পরে প্রধান নির্বাচন কমিশন বলছেন এটি নিরসন করা সম্ভব এবং সেটি নির্বাচনের আগে এই সমস্যাটি সমাধান হবে। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সবশেষ। জাকসু নির্বাচনের 7ম দিনের প্রচারণা চলছে, সে খবরে জানাচ্ছিলেন সিফাত শাহরিয়ার। অন্যদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটেনি। শিক্ষার্থীদের বারবার আলোচনায় বসতে বললেও তারা না আসায় কাটছে না সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর এই যে অচলাবস্থা চলছে এটা নিয়ে কি বলছে শিক্ষার্থীরা?
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে চলমান সংকটটি রয়েছে এটি নিরসনে আসলে যতই বেলা গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি ততই আসলে ধূম্রজাল সৃষ্টি হচ্ছে। সকালে আসার পর আমরা জানতে পেরেছিলাম যে এই সংকট নিরসনে আজকে দ্বিতীয় দফার মতো শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠক হওয়ার কথা এবং পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু আসলে উন্মুখ হয়েছিলেন। তারাও চাচ্ছেন যে এই বিষয়টি যেন একটা আলাপ আলোচনার মধ্যে যেন একটা সুরাহা হয়। বিশেষ করে তবে যে সমস্যাটি তৈরি হয়েছে যে আসলে কার পক্ষ থেকে আলোচনার ডাকটি আসবে সেটি নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। একটু আগেই শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই মুহূর্তে শহীদ শামসুল হক হলে তারা একটি বৈঠক করছেন, সেখান থেকে আসলে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। নতুন কোনো কর্মসূচি হয়তো আসতে পারে তাদের এই সিদ্ধান্তের মধ্য থেকে, অথবা আলোচনায় বসবেন কিনা সে বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে। তো সেই সিদ্ধান্তের পরে আমরা আসলে জানতে পারবো। মোটা দাগে শিক্ষার্থীরা যে দাবিগুলো আসলে মঙ্গলবার দিন যে 5 ঘন্টার রুদ্ধতা তাদের একটা বৈঠক হয়েছিল শিক্ষক এবং প্রশাসনের সঙ্গে, সেখানে তারা যে দাবিগুলো করেছিলেন যে মূলত যে হল ত্যাগের যে নির্দেশনা সেটি আসলে মঙ্গলবারের মধ্যে আসলে প্রত্যাহারের একটা নির্দেশ দিয়ে দাবি করেছিলেন। পাশাপাশি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটি পুনর্মূল্যায়ন এবং পাশাপাশি শিক্ষার্থীরা যেন আসলে তদন্ত কমিটিতে কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়, সেই সাথে 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় এবং ক্লাস পরীক্ষাগুলো চালু করার ব্যাপারে কিন্তু তারা আসলে দাবি জানিয়েছিলেন। এবং সবশেষ গতকালকে বুধবারে একটি সিন্ডিকেট বৈঠকের হওয়ার কথা ছিল এবং আপনি জানেন যে যেটা এর আগেও আমি জানিয়েছিলাম সেই বৈঠকটি কিন্তু আসলে শেষ পর্যন্ত হয়নি। যেটা প্রশাসন দাবি করেছেন যে শিক্ষার্থীদের কাছ থেকে একটি লিখিত এজেন্ডার আকারে পাওয়ার কথা ছিল, সেই এজেন্ডা যেহেতু দেওয়া হয়নি সুতরাং সিন্ডিকেট বৈঠকটি আর আয়োজন করা যায়নি। অন্যদিকে শিক্ষার্থীরা যেটা বলছিলেন যে পূর্ব নির্দেশিত ঘোষণা অনুযায়ী প্রশাসন তাদেরকে বলেইছিলেন যে বুধবারে তারা একটি 12টার মধ্যে একটি সিন্ডিকেট বৈঠক করে হল ত্যাগের যে নির্দেশ সেটি প্রত্যাহার করে একটি বিজ্ঞপ্তি দিবেন এবং 7 দিনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ চালু, পরীক্ষা সবকিছু স্বাভাবিক হবে এমন একটা বিজ্ঞপ্তি দিবেন। কিন্তু সেই বিজ্ঞপ্তি না আসার কারণে কিন্তু গতকালকে শিক্ষার্থীরাও কিন্তু যায়নি। সব মিলিয়ে একটা পরিস্থিতি কিন্তু আসলে একটা সৃষ্টি হয়েছে। এবং আমরা একটি তথ্য দিতে চাই যে মঙ্গলবার দিন আমরা যেটা দেখেছিলাম যে কোষাধ্যক্ষের কার্যালয়, বিশ্ববিদ্যালয়ের যে ব্যাংক শাখার যে লেনদেন ছিল সেগুলো কিন্তু স্থবির হয়ে গিয়েছিল, পরবর্তীতে কিন্তু সেগুলো এখন স্বাভাবিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কোষাধ্যক্ষের কার্যালয়, ব্যাংক থেকে শুরু করে প্রশাসন ভবন, গ্রন্থাগার থেকে শুরু করে যে অন্যান্য যে প্রশাসনিক যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু আপাতত চালু রয়েছে। এবং যেহেতু শিক্ষার্থীদের আজকে কোনো কর্মসূচি নেই, পরিবেশ আপাতত শান্ত রয়েছে। হয়তো কিছুক্ষণ পর তাদের কোনো নতুন কর্মসূচি বা আলোচনা হবে কিনা সে বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। অ্যানি। রাজধানীর সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে বাস কাউন্টারে ভাঙচুর ও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত 11:30টার দিকে ঘটনা ঘটে। এ ঘটনায় কাউন্টারে থাকা 10 থেকে 12 জন কর্মচারী সহ সোহাগ পরিবহনের পরিচালক আলী হাসান তালুকদার পলাশ আহত হয়েছেন। হামলায় গুরুতর আহত পলাশের ড্রাইভার মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউন্টারের পাশাপাশি আলী হাসান তালুকদার পলাশের বাসায়ও হামলা হয়েছে। সোহাগ পরিবহনের মালিক পক্ষ থেকে দাবি করা হয় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লালের নেতৃত্বে 25 থেকে 30 জন এসে অতর্কিত হামলা চালায়। কাউন্টারে ভাঙচুরের ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এরই মধ্যে স্বেচ্ছাসেবক দল থেকে বিল্লালকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী। আনুমানিক 11টার দিকে আমি খবর পাই যে এই রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলালের নেতৃত্বে 25-30 জনের একটি সন্ত্রাসী গ্রুপ তারা এখানে আসে আক্রমণ চালায় আমাদের সোহাগ পরিবহন কাউন্টারে এবং এখানে যারা স্টাফ আছে এবং আমাদের আরেকজন ডাইরেক্টর পলাশ সাহেব সহ প্রায় 10-12 জনকে তারা কোপায়ে ইনজিউর্ড করে এবং আমাদের কাউন্টারে তখন প্রচুর প্যাসেঞ্জার ছিল। কক্সবাজারের বাকখালী নদীর তীরবর্তী এলাকায় শুরু হয়েছে বিআইডব্লিউটির 4র্থ দিনের অভিযান। মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্য। এদিকে গেল 2 দিনের উচ্ছেদ অভিযানে বাধা দেয় 11 জনের নাম উল্লেখ সহ 350 থেকে 400 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে বিআইডব্লিউএ। এ নিয়ে আরও জানাতে বাকখালী নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ পেতক। মনতোষ, গেল 2 দিনে বেশ কয়েকবার বাধার মুখে পড়েছে উচ্ছেদ অভিযান। আজ 4র্থ দিনে কি অবস্থা দেখছেন জানাবেন। এটি 4র্থ দিনে এখন পর্যন্ত আসলে যে জায়গাটিতে উচ্ছেদ অভিযান
পরিচালিত হচ্ছে। এটি কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকা এবং এই এলাকার আশপাশে আমরা দেখছি যে এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়নি আজকে চতুর্থ দিনে এসে, এবং সকাল থেকে বেশ কিছু স্থাপনা আসলে উচ্ছেদ করা হয়েছে। আমরা দেখেছি কয়েকজন প্রভাবশালী ব্যক্তির স্থাপনা ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে এবং এই মুহূর্তে যে জায়গাটিতে আসলে উচ্ছেদ করা হচ্ছে এখানে দুই দিক থেকে উচ্ছেদ কার্যক্রম চলছে। আমরা দেখছি যে একাধিক স্কেভেটর এবং বুলডোজার ব্যবহার করে এই উচ্ছেদ অভিযানটি চলছে এবং ঠিক সামনেই আমরা দেখছি এই মুহূর্তে যে স্থাপনাটি ভাঙা হচ্ছে, এর পাশাপাশি এর ডান পাশে আরেকটি বুলডোজার দিয়ে কিন্তু আরও কিছু স্থাপনা ভাঙা হচ্ছে। ইতিমধ্যে 30 থেকে 40টির বেশি স্থাপনা শুধু এই জায়গাটিতে ভাঙা হয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে যে জায়গাটিতে ভাঙা হচ্ছে এর ঠিক আগেই হচ্ছে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে ভেঙে গুঁড়ি দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যে জায়গাটিতে ভাঙা হচ্ছে এর আশপাশেই কিন্তু বেশ জনবসতি রয়েছে। এই বসতিগুলো মূলত বাঁকখালী নদীর তীরভূমি দখল করে গড়ে উঠেছে বলে এখানকার যারা বিএডব্লিউটি এর দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন, যারা অভিযানটি পরিচালনা করছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই উচ্ছেদ অভিযান ঘিরে আমরা দেখছি সকাল থেকে গত 2 দিনের তুলনায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এখানে পুলিশ সদস্যের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে এবং আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। কিছুক্ষণ আগে এখানে এই অভিযানে র্যাব সদস্যরাও যোগ দিয়েছেন। সব মিলে এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা আসলে তৈরি হয়নি। তবে গতকাল যে স্থানটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে বাধা শিকার হয়েছে অভিযানকারী দল, সেই জায়গাটিতে এখন পর্যন্ত কিছুটা উত্তপ্ত পরিস্থিতি আসলে সেই জায়গাটিতে বিরাজ করছে। আমরা সকালেও সেখানে গিয়েছে এবং কিছুক্ষণ আগেও আসলে সেখানে খবর নিয়ে দেখেছি সেখানে যে প্রবেশপথ, সেই প্রবেশপথে বিদ্যুতের খুঁটি ফেলে আসলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এর পাশাপাশি পার্শ্ববর্তী যে একটি বাজার রয়েছে কক্সবাজার শহরের বড় বাজার, সেই বাজারটিও আসলে প্রবেশপথ বন্ধ রেখে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান সেখানে বন্ধ রাখা হয়েছে। সব মিলে এখানে যারা বিআইডব্লিউটি এর দায়িত্বশীল যারা রয়েছেন তারা বলছেন যে নদীর যে জায়গা 269 একর মতো নদী বন্দরের জায়গা রয়েছে, সেই জায়গাটি তারা পুরোপুরি দখলমুক্ত করতে মাঠে নেমেছেন এবং আগামীকালের মধ্যে সেটি তারা চেষ্টা করবেন। সেইভাবেই কিন্তু কাজ এগিয়ে চলেছে। এই ছিল আমার কাছে এনেই সবশেষ। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরবর্তী এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটি। সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী মনতোষ বেদক। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কক্সবাজারের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে পুড়ে গেছে বাজারের বেশ কয়েকটি সবজি ও মুদির দোকান। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস জানায় ভোর 6টা 10 চৌরাস্তা এলাকার শাপলা মেনশনের পেছনের কাঁচা বাজারে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বাজারের অন্যান্য দোকানে। পরে খাবার পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ও পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর সকাল 7টা 20 আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে বাজারে বেশ কিছু কাঁচা পাকা ঘর পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। কারখানা বন্ধের জেরে সংঘর্ষ, 1 শ্রমিকের প্রাণহানির ঘটনার 2 দিন পর উৎপাদনে ফিরল নীলফামারীর উত্তরা ইপিজেড। সকালে নির্ধারিত সময়ে কাজে যোগ দেন কর্মীরা। তবে এভারগ্রিন প্রোডাক্টস কারখানা শনিবার খুলবে বলে জানায় কর্তৃপক্ষ। বুধবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কারখানা ও বেবজা কর্তৃপক্ষ, পুলিশ, জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। এভারগ্রিন কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন। সোমবার হঠাৎ করে কারখানা বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এর জেরে মঙ্গলবার সকালে ইপিজেডের মূল ফটকে অবস্থান নেন কারখানার শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে নিহত হয় 1 শ্রমিক। এ ঘটনায় 24টি কারখানা বন্ধ ঘোষণা করে ইপিজেড কর্তৃপক্ষ। নতুন অর্থ বছরের শুরুতেই দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে ধস নেমেছে বাণিজ্যে। সরকারি নিষেধাজ্ঞা আর রাজনৈতিক অস্থিরতার ছায়া পড়েছে বন্দর কেন্দ্রিক ব্যবসা ও শ্রমিকদের জীবনে। বন্দর কর্তৃপক্ষ বলছেন, ভারতের নিষেধাজ্ঞার পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে আমদানি রপ্তানি কিছুটা কমেছে। এনামুল হকের ক্যামেরায় বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে।
বেনাপোল বন্দরে গত অর্থবছরে ২১,৩০,০০০ টন পণ্য আমদানি হলেও এবার তা কমে হয়েছে ২০,৫৬,০০০ টন। একই চিত্র রপ্তানিতেও নেমেছে ধস। এক বছরে কমেছে প্রায় ৩৬,০০০ মেট্রিক টন। ব্যবসায়ীরা বলছেন, আগে যেখানে প্রতিদিন গড়ে ৫০০ ট্রাক পণ্য আসতো, এখন তা নেমেছে ৩০০-র নিচে। এমনকি রপ্তানি হচ্ছে আরও কম, ১০০ ট্রাকেরও নিচে। ভারত রপ্তানির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেক্ষেত্রে আমাদের রপ্তানি অনেকাংশ কমেছে। এক্সপোর্ট আগে হতো ২৫০, ৩০০, ৩৫০ গাড়ি মতন হতো, এখন এটা কমায় অনলি ফর ৫০ ট্রাকে এসছে। আমদানি রপ্তানি কমায় বিপাকে পড়েছেন বন্দর সংশ্লিষ্টরা। কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বন্দর শ্রমিকরা। সংশ্লিষ্টদের আশঙ্কা, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে ও বিধিনিষেধ শিথিল না করতে পারলে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে আরও বড় ধস নামবে। আমদানি অনেক অংশে কমে গেছে। আমার মনে হচ্ছে যে আগামী অর্থ বছরে রাজস্ব আদায় বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। অতিরিক্ত শুল্ক নিরূপণ আরোপ করা এবং অন্যান্য বিষয়ে কড়াকড়ি আরোপ করার কারণে ইতিমধ্যে ফল, মাছসহ বিভিন্ন ধরনের পণ্য বেনাপোল ছেড়ে পার্শ্ববর্তী ভোমরায় চলে গেছে। এতে অনেক সিএনডিএফ ব্যবসায়ী কাজ হারিয়ে বেকারত্ব ভোগ করছে। অনেক সিএনডিএফের স্টাফ বেকার হয়ে পড়েছে। যারা ট্রান্সপোর্ট ব্যবসা করে তারাও বেকার হয়ে পড়েছে। বেনাপোল কর্তৃপক্ষ বলছে, বন্দরে আমদানি রপ্তানি কম বেশি হওয়া স্বাভাবিক প্রক্রিয়া। বছরের একটা সময় কমে, আবার পরবর্তীতে তা বেড়ে যায়। তবে দ্রুতই বাণিজ্যে গতি ফিরবে বলে আশাবাদী তিনি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হয়তো একটু কম থাকবে, ৩০ সেপ্টেম্বরের পরে আবার সেই আমদানি রপ্তানি স্বাভাবিক যে ফ্লো, সেটি অবশ্যই হয়ে যাবে বলে আশা রাখি। গেল ৮ এপ্রিল থেকে ভারত তাদের আকাশপথ ব্যবহার করে বাইরের দেশে বাংলাদেশি পণ্য পরিবহন বন্ধ করে দেয়। এরপর ১৭ মে আরেকটি নিষেধাজ্ঞায় গার্মেন্টস, তৈরি পোশাক, তুলা, সুতির বস্ত্র, প্লাস্টিক, কাঠের আসবাব ও ফলজাত পণ্য রপ্তানিও নিষেধ করে। এতে দুই দেশের বাণিজ্যে বড় ধস নামে। এখন যশোর। কুষ্টিয়ার আবাসিক এলাকায় যত্রতত্র গড়ে উঠেছে গ্যাস সিলিন্ডারের দোকান। অনুমোদন বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই অলিগলির বাসা বাড়িতে মজুত রাখা হচ্ছে সিলিন্ডার। নেই ফায়ার সার্ভিসের লাইসেন্স বা অগ্নি নির্বাপক ব্যবস্থাও। এছাড়া ব্যবসায়ীরাও জানেন না রক্ষণাবেক্ষণের সঠিক নিয়ম। এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। মেজবাউদ্দিন পলাশের তথ্য ছবিতে প্রতিবেদন। গ্যাস সংযোগ না থাকায় কুষ্টিয়ায় এলপিজি গ্যাসের উপর নির্ভরতা শতভাগ। স্থানীয় বাসিন্দারা দৈনিক চাহিদা মেটাতে ব্যবহার করেন সিলিন্ডার গ্যাস। শহরের আমলাপাড়া আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছেই আলিফ আকলাক স্টোরের গোডাউন। তোয়াক্কা করা হচ্ছে না নিয়ম নীতির। অনুমোদন বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই স্থানীয়দের দুর্ঘটনার ঝুঁকিতে রেখে গ্যাস সিলিন্ডারের মজুত করা হয়েছে আবাসিক ভবনের সামনে। এখান থেকেই প্রতিদিন কয়েক হাজার সিলিন্ডার গ্যাস যায় জেলার বিভিন্ন প্রান্তে। এর আগেও তো আমরা এই বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছিল, এই বিষয়ে আমরা লিখিত দিয়েছি, কিন্তু কোনো প্রতিকার হয়নি। একটা গ্যাসের দোকান বিল্ডিং এর নিচে থাকা উচিত না। এটা আসলে যে গ্যাস মানে বাড়ির বিল্ডিং এর যে মালিক তারও সংস্কার করা উচিত, যে দোকান দেয় তারও সংস্কার করা উচিত। যদি কখনো একটা দুর্ঘটনা হয়ে যায়, বলা যায় না কখন কি দুর্ঘটনা হয়ে যাবে। যদি পাস করে তাহলে তো এলাকার কিছু থাকবে না, এই হলো মেন সমস্যা। তাছাড়া যদি না হয় কিছু, তাহলে তো কিছুই হবে না। আমরা চাই যেটা যাতে যে অন্য কোথাও ওটা স্থানান্তরিত হোক। এলপি গ্যাস ব্যবসায়ীদের সংগঠনের তথ্য মতে জেলায় প্রায় ৫,০০০-এর বেশি খুচরা বিক্রেতা রয়েছে, যার সবই অনুমোদনহীন। এমনকি সেলুন, পান, সিগারেট, চা কিংবা মুদির দোকানেও দেধারসে বিক্রি হচ্ছে গ্যাসের সিলিন্ডার। নির্ধারিত রিটেইলার না হওয়ায় এসব দোকানে নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা। অন্যদিকে কোম্পানিগুলোর অব্যবস্থাপনায় সিন্ডিকেটের কারণে অতিরিক্ত দামে গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে গ্রাহকদের। হাতের কাছে গ্যাস পাচ্ছি, নিয়ে নিচ্ছি, কিন্তু এটা যে কত বিপজ্জনক এটা আমরা ভাবছি না। মুদিখানার দোকানে, সবজির দোকানে, কম্পিউটারের দোকানে, যেখানে সেখানে গ্যাস পাওয়া যায়। বেশিরভাগ টাইমে অতিরিক্ত দাম দিয়ে কিনছি। আর তাছাড়া এটা আবাসিক এলাকায় বা যেখানে সেখানে যত্র দোকানগুলোতে রাখলে এটা কিন্তু অনেক রিস্কি একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সাধারণত বাস সিলিন্ডার সহজে করে না, অনেক টেম্পারেচার লাগে বাস করতে, আগুন ধরলে, এইটা আর কি। তাছাড়া কোম্পানিতে কোনো প্রেশার টেশার নাই, আমাদের যতটুকু লাগে আমরা নামাই বেশি। ব্যবসা তো আজকে থেকে করতেছি না, এটা তো অনেক দিন, প্রায় 10 বছর। এবং ওখানে সমস্ত কিছু রুলস, সরকারি রুলস, নিয়মকানুন মেনে আমরা ব্যবসা পরিচালনা করছি। স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, প্রশাসন এখনই কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। এদিকে ফায়ার সার্ভিস বলছে, অবৈধ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চালানো হবে। যারা দেখভালের দায়িত্বে আছেন
তাদের পুরোপুরি উদাসীনতাকে এরা কাজে লাগাচ্ছে এবং এই কাজে লাগিয়ে তারা এটা দিন দিন বেড়েই চলেছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যখন মানুষের মনে করেন একটা দুর্ঘটনা ঘটবে, তখন দেখা যাবে যে লোক দেখানো একটা অভিযান চলছে। সচেতনতার জন্য আমরা প্রতি সপ্তাহে আপনার যে মহড়া কার্যক্রম পরিচালনা করি এবং কিভাবে গ্যাস সিলিন্ডারে অগ্নি নির্বাপন করা হয় সে ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি এবং আমাদের গণসংযোগ কার্যক্রম আমরা পরিচালনা করি। ফায়ার সার্ভিসের তথ্য মতে গ্যাস সিলিন্ডার বিক্রি করতে কুষ্টিয়ায় অনুমোদিত কোনো লাইসেন্সধারী নেই। গত 1 বছরে এখন পর্যন্ত জেলায় গ্যাস সংক্রান্ত মোট 8টি অগ্নি দুর্ঘটনা ঘটেছে। এখন কুষ্টিয়া। পর্যাপ্ত জনবলের অভাবে সফল হচ্ছে না সিলেট সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম। নেই এডিস মশার প্রজনন ক্ষেত্র নিরোধে কার্যকর পদক্ষেপও, যার ফলে স্থানীয়দের ঝুঁকি বাড়ছে ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগের। যদিও সিটি কর্পোরেশন বলছে আগামী 3 মাস মশক নিধনের কার্যক্রম পদক্ষেপ নিচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন গুলজার আহমেদ। সাম্প্রতিক সময়ে সিলেটে মশার উৎপাত তীব্র আকার ধারণ করেছে। নগরবাসীর অভিযোগ, ড্রেন খালনালা নিয়মিত পরিষ্কারের অভাব ও মশক নিধনের ঔষধ না ছিটানোয় প্রতিনিয়ত বাড়ছে মশা। একই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকায় মশাবাহিত রোগে আক্রান্তের পাশাপাশি আছে ডেঙ্গুরও আতঙ্ক। মশাও অতিরিক্ত বাড়ছে, ডেঙ্গু বাড়ছে, চিকুনিয়া বাড়ছে। প্রচন্ড মশা, সন্ধ্যাবারে বাইরে বসা যায় না, ঘরের ভিতরে কোয়েল জ্বালালো কোয়েলও তো যায় না। তারা যায় কিন্তু এগুলাতে মশা কোনো ওষুধ মিলে না, অনেক মানুষ বেমারি আছে। এদিকে গত 1 বছরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 17 জন। বর্তমানে হাসপাতালটিতে কোনো ডেঙ্গু রোগী ভর্তি না থাকলেও 2টি ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের জন্য 8টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত 8 মাসের হিসাবটা যদি আমরা বলি তাহলে আমাদের এখানে ভর্তি হয়েছে টোটাল অ্যাডমিটেড পেশেন্ট 17 জন। এর মধ্যে আল্লাহর রহমতে সবাই ভালো হয়ে আমাদের এখান থেকে বিদায় নিয়েছে। সিলেট সিটি কর্পোরেশন বলছে সবগুলো ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব না হলেও তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন। তবে এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে জনবল ও আর্থিক সংকট। আর সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন সিলেটে উল্লেখ করার মতো ডেঙ্গুর প্রাদুর্ভাব না থাকলেও নাগরিক সুরক্ষায় নিয়মিত মশক নিধন জরুরি। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি মশক নিধনের জন্য। তো এই কার্যক্রমটা আমরা প্রত্যেক বছরই করি। গত বছরও প্রায় 13,000 হাউসহোল্ডে আমরা গিয়েছি। এবার আমাদের টার্গেট আছে আমরা 15,000 হাউসহোল্ডে যাব এবং আমাদের এই কার্যক্রম 3 মাস ব্যাপী চলমান থাকবে। এই ডেঙ্গু বা চিকনগুনিয়া বা এই ধরনের মশকবাহিত রোগগুলোকে প্রতিহত করতে হলে, প্রতিরোধ করতে হলে এর আগেই মশক নির্মূল অভিযান পরিচালনা করা এবং এটাকে অব্যাহত রাখা। এদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরে ডেঙ্গুতে সিলেটে কেউ মারা যায়নি। তবে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা মোট 137 জন। গুলজার আহমেদ, এখন সিলেট। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করা বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকদের দেশটিতে অবস্থানের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যা 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয় 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে ধর্মীয় নিপীড়ন এড়াতে এই 3 দেশ থেকে যারা ভারতে প্রবেশ বা আশ্রয় নিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে না। সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের যারা পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছেন তাদের সেখানে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে প্রতিবেশী দেশের নিপীড়িত সংখ্যালঘুরা ভারতে নাগরিকত্বের আবেদনও করতে পারবেন। পর্তুগালের রাজধানী লিসবনে ক্যাবল রেন দুর্ঘটনায় বিদেশি নাগরিক সহ অন্তত 15 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে চালু থাকা যাত্রী সেবা ফানিকুলার বা ক্যাবল রেল পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এবার জনপ্রিয় এই ক্যাবল রেলেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানায় বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে একটি ক্যাবল রেল দ্রুতগতিতে নিচে নামার সময় লাইনচ্যুত হয়ে পাশের একটি আবাসিক ভবনে ধাক্কা খায়। মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায় ক্যাবল ট্রেনটি।
এতে দুর্ঘটনাস্থলে নিহত হন বিদেশি পর্যটক সহ বেশ কয়েকজন, আহত হন আরও অনেকে। Fomos alertados às 18h08 para um descarrilamento aqui do elevador Santa Justa. Em 3 minutos chegamos ao local. Vi porque vi a notícia na internet. O que é que acha que aconteceu? Uma tragédia como é evidente. দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও দমকল বাহিনী। এই সময় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। Vamos começar então pelo resumo total de feridos. Estamos a registrar 18 feridos deste incidente, onde destacamos 5 feridos graves, transportados para o Hospital Santa Maria, São José e São Francisco Xavier, e depois temos a registrar também ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা। একই সঙ্গে বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়াও রাজধানী লিসবনে 3 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন শহরের মেয়র কার্লোস মোয়েদা। হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লায়েন সহ অনেক ইউরোপীয় নেতা। শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও। এলিভাদর গ্লোরিয়া নামের রেলপথটি চালু হয় 1885 সালে, যা পর্যটক ও স্থানীয়দের কাছে অন্যতম আকর্ষণীয় যাতায়াতের মাধ্যম। এটি লিসবনের রেস্তোরাঁ দোরেস থেকে বাইরো আলতোর এলাকায় যাত্রী পরিবহন করে। 7টি পাহাড়ের উপর গড়ে ওঠা লিসবন শহরে উপরে নিচে যাতায়াতের সুবিধার জন্য এ ধরনের ক্যাবল রেলের একাধিক সেবা চালু রয়েছে শত বছর ধরে। তানভীর জানি, এখন বিশ্ব। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়ে এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি শেষ করেছে টিম বাংলাদেশ। ব্যাটিং বোলিং 2 বিভাগে নিজেদের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেছে টাইগাররা। সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটনের কণ্ঠে স্কোয়াডের সবাইকে পরখ করা, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং ও আসন্ন এশিয়া কাপে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয়। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসান। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে টিম বাংলাদেশ। টানা 3 সিরিজ জয়ে আত্মবিশ্বাসের শিখরে লাল সবুজের প্রতিনিধিরা। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের আগে বেশ লম্বা সময় অনুশীলন করেছিল বাংলাদেশ দল, যে কারণে নিজেদের ব্যাটিংয়ের নানাবিধ পরীক্ষা এবং প্রস্তুতি সম্পন্ন করে টাইগাররা। তবে আগের 2 ম্যাচে পরে ব্যাটিং করায় শেষ ম্যাচে আগে ব্যাটিংয়ের তাগিদ ছিল টিমের। টসে জিতে ডাচরা ফিল্ডিং নেওয়ায় সেই সুযোগটাও কাজে লাগায় লিটন বাহিনী। সব ব্যাটসম্যানের জন্য সিলেট একটা ভালো অপশন, ভালো গ্রাউন্ড, খেলেও অনেক মজা। ক্রিকেটে যখন হেল্প হয়, অ্যাজ এ বোলিং ইউনিটে যখন হেল্প পায়, তখন ব্যাটিংয়ের রান রেট কমবে, এটাই স্বাভাবিক। এখানে যে কোনো ব্যাটসম্যান ব্যাটিং করলে তার রান রেটটা কমতো, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ভালো ফিনিশের পথে যাচ্ছিলাম। 9 সেপ্টেম্বর পর্দা উঠবে এশিয়া কাপের, যেখানে লিটন মুস্তাফিজরা বি গ্রুপে খেলবে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকংয়ের বিপক্ষে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা ছিল মূলত এশিয়া কাপের ড্রেস রিহার্সাল। সেখানে দলের ব্যাটার বোলারদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট অধিনায়ক। যারাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তারাই ভালো ক্রিকেট খেলেছে। প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিসের থেকে ম্যাচে আপনি কতখানি ডেলিভার করতে পারতেছেন। সো আপনি ম্যাচ খেললে আপনার ইমপ্রুভমেন্ট বাড়বে, গেম সেন্স বাড়বে। আমার মনে হয় আমরা এখন ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপে যাওয়ার জন্য। সিরিজে 250 সহ সর্বোচ্চ 145 রান এসেছে লিটন দাসের ব্যাটে। সিরিজ সেরার পুরস্কারটাও জিতে নিয়েছেন তিনি। বৈশ্বিক আসরে নামার আগে নিজের ছন্দ খুঁজে পাওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে টাইগার ক্যাপ্টেনেরও। আমি অনেক এনজয় করি বলে দায়িত্বটা নিয়েছি। অবভিয়াসলি আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ ভালো ক্রিকেটও হয়েছে। আমি পারফর্ম করতেছি, এটাও টিমের জন্য দরকার, কারণ অ্যাজ এ লিডার যখন একটা পারফর্ম করবে না, টিম কিন্তু মোরালি একটু ডাউন থাকে। সো এদিক দিয়ে বলবো আমার টিমে সবাই পারফর্ম করতেছে, তো আমারও একটা চ্যালেঞ্জ ছিল যে আমাকেও যেন সেই ইনপুটটা দিতে পারি আমি। 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন। এরপর 13 সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং 16 সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ফারহান ইসান, এখন। শেষ করবো এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, একজনের স্বীকারোক্তিতে দণ্ড দেয়া যায় না বলছে আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। জোটের রাজনীতিতে ইসলামপন্থীদের এক ব্যালট ভাবনা, ব্যর্থ হতে চায় না জামায়াত, সমমনাদের সঙ্গে আলোচনায় এনসিপি।
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনে দুর্বৃত্তদের হামলা, পরিচালক সহ আহত অনেকে। স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল আজীবন বহিষ্কার। বিপুল পুলিশ সেনাবাহিনী নিয়ে কক্সবাজারের বাকখালীতে চতুর্থ দিনের উচ্ছেদ অভিযান, আগের দুদিন বাধা দেওয়ার ঘটনায় মামলা। পর্তুগালের লিসবনে ক্যাবল রেল দুর্ঘটনায় বিদেশি পর্যটক সহ নিহত 15, আহত বেশ কয়েকজন। প্রেসিডেন্টের শোক। শেষ করছে এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।